আসসালামু আলাইকুম। লিগ্যাল ট্রিটমেন্টের পক্ষ থেকে স্বাগতম। আয়বর্ষ, করবর্ষ, কর অব্যাহতি, অগ্রিম কর। আয়বর্ষ কি? আয়বর্ষ বলতে বোঝায় সেই সময়কাল যার মধ্যে আয় অর্জিত হয়েছে এবং যার ভিত্তিতে কর হিসাব করতে হয়। আয়কর আইন ২০২৩-এর ধারা ২.১৫ অনুযায়ী সাধারণভাবে আয়বর্ষ হয় করবর্ষের ঠিক আগের অর্থবছর, অর্থাৎ ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত সময়কাল। তবে এই আয়বর্ষ কিছু বিশেষ ক্ষেত্রে পরিবর্তিত হতে পারে। যেমন কোনো ব্যক্তি যদি একটি নতুন ব্যবসা শুরু করেন বা নতুন কোনো আয়ের সূত্র তৈরি হয়, তাহলে সেই শুরু হওয়ার তারিখ থেকে জুন ৩০ তারিখ পর্যন্ত সময়টুকু আয়বর্ষ হিসেবে গণ্য হবে। আবার যদি ব্যবসা বা অনিগমিত সংস্থা বন্ধ হয়ে যায় বা কোনো অংশীদার অবসর গ্রহণ করেন বা মারা যান, তাহলে সেই সময়কাল অনুযায়ী আংশিক আয়বর্ষও নির্ধারিত হতে পারে। ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আয়বর্ষ নির্ধারিত হয় ক্যালেন্ডার বছরের ভিত্তিতে, অর্থাৎ জানুয়ারি ১ থেকে ডিসেম্বর ৩১ পর্যন্ত ১২ মাস। এছাড়া বাংলাদেশে নিগমিত নয় এমন বিদেশি কোম্পানির শাখা, হোল্ডিং বা সহযোগী কোম্পানির ক্ষেত্রেও আয়বর্ষ ভিন্ন হতে পারে, যদি তারা মূল কোম্পানির হিসাবের সাথে মিলিয়ে আয়বর্ষ নির্ধারণ করতে চায় এবং সে অনুযায়ী ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস বা ডিসিটির অনুমতি পায়। সবশেষে আয়বর্ষ সাধারণত ১২ মাসের বেশি হয় না, তবে এটি বিশেষ ক্ষেত্রে ১২ মাসের কমও হতে পারে, যেমন ব্যবসা শুরু বা বন্ধ হওয়া, ব্যক্তি কর্তৃক বাংলাদেশ ত্যাগ করা ইত্যাদি। করবর্ষ কি? করবর্ষ হল সেই সময়কাল যেটিতে আগের বছরে উপার্জিত আয়ের উপর কর হিসাব করে রিটার্ন দাখিল করতে হয়। আয়কর আইন অনুযায়ী প্রতি ১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত সময়কে একটি কর বর্ষ ধরা হয়। যেমন যদি কেউ ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত আয় করেন, তাহলে ২০২৫-২৬ কর বর্ষে তিনি সেই আয়ের উপর কর দেবেন। বিশেষ কিছু ক্ষেত্রে, যেমন ব্যবসা বন্ধ হয়ে যাওয়া, ব্যক্তি কর্তৃক বাংলাদেশ ত্যাগ করা ইত্যাদি হলে আয়বর্ষের সেই অংশবিশেষ সময়কালকেই কর বর্ষ হিসেবে গণ্য করা হয়। সাধারণভাবে বলা যায়, কর বর্ষ মানে হল আয়ের হিসাব নিকাশ ও রিটার্ন জমার সময়কাল, যেখানে আগের বছরের আয় কর কর্তৃপক্ষের সামনে উপস্থাপন করতে হয়। কর অব্যাহতি কি? কর অব্যাহতি হল এমন একটি সুবিধা যেখানে সরকার আইন দ্বারা কোনো নির্দিষ্ট আয় বা আয়ের একটি অংশের উপর কর আরোপ করে না, অর্থাৎ করদাতা ওই আয়ের উপর কর দিতে বাধ্য থাকেন না। সরকার সাধারণত বিশেষ খাতকে উৎসাহিত করতে বা জনগণের নির্দিষ্ট একটি শ্রেণীকে সুবিধা দিতে এই অব্যাহতি প্রদান করে। যেমন কিছু আয় সম্পূর্ণ করমুক্ত করা হয়, আবার কিছু আয়ের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা পর্যন্ত কর অব্যাহতি দেওয়া হয়। সহজভাবে বললে, কর অব্যাহতি মানে হল আইন অনুযায়ী নির্দিষ্ট আয়কে করের বাইরে রাখা। অগ্রিম কর কি এবং এটি কিভাবে সমন্বয় হয়? অগ্রিম কর হল আয়কর আগাম পরিশোধের একটি ব্যবস্থা, অর্থাৎ আয়বর্ষ চলাকালীন সময়ে অনুমানিত আয়ের উপর ভিত্তি করে করদাতাকে আগে থেকেই কর জমা দিতে হয়। এভাবে সরকার বছরের মাঝামাঝি সময়ে রাজস্ব পায় এবং করদাতার উপর একসাথে পুরো কর দেওয়ার চাপ কমে যায়। একজন করদাতার মোট কর দায়ের ৭৫% সংশ্লিষ্ট আয়বর্ষেই জমা দিতে হবে। তবে যদি করদাতা এই ৭৫% অগ্রিম কর জমা দিতে ব্যর্থ হন, তাহলে তিনি যে অংশ কম জমা দিয়েছেন সেই ঘাটতি টাকার উপর ১০% হারে সুদ দিতে হবে। রিটার্ন দাখিলের সময় করদাতার মোট কর দায়ের সঙ্গে আগে জমাকৃত অগ্রিম কর সমন্বয় করা হয়, অর্থাৎ মোট কর দায় থেকে আগে জমাকৃত অগ্রিম কর বাদ দিয়ে অবশিষ্ট টাকা করদাতাকে জমা দিতে হবে। আবার যদি অগ্রিম কর বেশি জমা দেওয়া থাকে, তাহলে সেই অতিরিক্ত অংশ ফেরত বা রিফান্ড পাওয়া যাবে বা পরবর্তী করবর্ষে সমন্বয় করা যাবে। স্বাভাবিক ব্যক্তিগত করদাতা, হিন্দু অবিভক্ত পরিবার ও ফার্মের ২০২৫-২০২৬ কর বর্ষের জন্য কর হার অর্থ আইন ২০২৪-এ বর্ণিত কর হারের তফসিল ৩ অনুযায়ী। প্রত্যেক স্বাভাবিক ব্যক্তি, বাংলাদেশি নন এরূপ বাংলাদেশে অনিবাসী স্বাভাবিক ব্যক্তি ব্যতীত হিন্দু অবিভক্ত পরিবার ও ফার্মের মোট আয়ের উপর করের হার নিম্নরূপ। ক, প্রথম ৩,৫০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর 0। খ, পরবর্তী ১,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর ৫%। গ, পরবর্তী ৪,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর ১০%। ঘ, পরবর্তী ৫,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর ১৫%। উ, পরবর্তী ৫,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর ২০%। চ,
পরবর্তী ২০ লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপর ২৫%। ৬ অবশিষ্ট মোট আয়ের উপর ৩০%। তবে উল্লেখিত কর হার করদাতার মর্যাদা নির্বিশেষে সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সব ধরনের তামাকজাত পণ্য প্রস্তুতকারক করদাতার ওই ব্যবসা থেকে পাওয়া আয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাছাড়া তৃতীয় লিঙ্গের করদাতা, মহিলা করদাতা, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতা, প্রতিবন্ধী ব্যক্তি করদাতা ও গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার ক্ষেত্রে করমুক্ত সীমা হবে নিম্নরূপ: ১ মহিলা করদাতা ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতার জন্য ৪ লক্ষ টাকা। ২ তৃতীয় লিঙ্গের করদাতা ও প্রতিবন্ধী ব্যক্তি করদাতার জন্য ৪,৭৫,০০০ টাকা। ৩ গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার জন্য ৫ লক্ষ টাকা। করমুক্ত সীমা নির্ধারণের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনগত অভিভাবকের প্রতি প্রতিবন্ধী সন্তান বা পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা ৫০,০০০ টাকা বাড়ানো হবে। প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা দুজনেই করদাতা হলে যে কোনো একজন এই সুবিধা পাবেন। মোট আয়ের পরিমাণ করমুক্ত আয়সীমার চেয়ে বেশি হলে করদাতার অবস্থান ভেদে প্রদেয় ন্যূনতম আয়করের পরিমাণ হবে নিম্নরূপ: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অবস্থিত করদাতা ন্যূনতম কর ৫,০০০ টাকা। অন্যান্য সিটি কর্পোরেশনে অবস্থিত করদাতা ন্যূনতম কর ৪,০০০ টাকা। সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় অবস্থিত করদাতা ন্যূনতম কর ৩,০০০ টাকা। এভাবে আরও আইনি বিষয় ও পরামর্শের জন্য লিগ্যাল ট্রিটমেন্টের সাথেই থাকুন। ধন্যবাদ।